নমস্কার, গল্প সন্ধানীর আসরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প নিষিদ্ধ ফল। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। শুরু করছি আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের নিষিদ্ধ ফল। বাগবাজারের দুর্গাচরণ বাবু তাহার দ্বাদশ বর্ষীয়া সুসজ্জিতা শালাঙ্কারা কন্যাটির হস্তধারণ করিয়া বৈঠকখানে প্রবেশ করিয়া বলিলেন, এইটি আমার মেজ মেয়ে রায়বাহাদুর। কন্যাকে বলিলেন, মা, একে প্রণাম করো। ভবানীপুর নিবাসী রায় প্রফুল্ল কুমার মিত্র বাহাদুর পারিষদগণ পরিবৃত হইয়া দরিদ্র দুর্গাচরণের তক্তাপোষে বসিয়া মাথা হুকায় ধূমপান করিতেছিলেন। মেয়েটি সলজ্জভাবে তাহার পায়ের কাছে মাথা ঠেকাইয়া নতনেত্রে দাঁড়াইয়া রহিল। রায়বাহাদুরের বয়স ৫০ বর্ষ হইবে। দিব্য গৌরবর্ণ পুরুষ, মোটাসোটা, হাস্যোজ্জ্বল, বড় বড় চক্ষু, গোঁফ দাড়ি দুই কামানো, খুব চওড়া হাসিয়াযুক্ত বহুমূল্য শালের ঘোড়া গায়ে দিয়া বসিয়াছিলেন। প্রসন্ন দৃষ্টিতে কয়েক মুহূর্ত কন্যাটির পানে চাহিয়া থাকিয়া বললেন, বাহ, বেশ মেয়ে, খাসা মেয়ে, বেঁচে থাকো মা, সুখে থাকো। দিব্যি মেয়েটি, নয় হে সুরেশ? সুরেশ না মা পারিষদ বইল। আগে হ্যাঁ, তারা সন্দেহ কি? রায়বাহাদুর বললেন, মা, তোমার নামটি কি বলো তো? মেয়েটির ওষ্ঠযুগ অতিশত কম্পিত হইল, কিন্তু কোনো শব্দ উচ্চারিত হইল না। দুর্গাচরণ বাবু উৎসাহ দিয়া তাহাকে বললেন, বলো মা, বলো। মেয়েটি তখন অর্ধস্ফুট স্বরে বলিল, শ্রীমতী নন্দরানী দাসী। রায়বাহাদুর বললেন, নন্দরানী, বেশ, নামটিও বেশ। কেমন হে যতীন দাদা? যতীন নামধারী পারিষদ বলিলাম, খাসা নাম, খাসা নাম। দুর্গাচরণবাবু বলিলেন, নন্দরানী নাম, বাড়িতে সবাই রানী বলে ডাকে। রানী? তা আপনার মেয়ে রাজরানী হওয়ারই উপযুক্ত বটে। মুখখানি নিখুঁত, চোখ দুটি চমৎকার। ঘোষাল মশাই কি বলেন? ঘোষাল মশাই বলেন, এ মেয়ে আপনারই পুত্রবধূ হওয়ার উপযুক্ত। রায়বাহাদুর বললেন, তা মা, দাঁড়িয়ে রইলে কেন? বসো, এখানে বসো। দুর্গাচরণ বাবু, আপনিই বা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। মেয়েটি ইতস্তত করিতেছিল। তাহার পিতা বলিলেন, বসো মা, বসো, বলিয়া নিজেও উপবেশন করিলেন। মেয়েটিও মাথা নিচু করিয়া পিতার কাছে ঘেঁষিয়া বসিল। রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, তুমি কি পড়ো মা? আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ, পদ্যপাঠ প্রথম ভাগ, আর সরল শুভম করি। পান শাস্তে জানো? জানি। দুর্গাচরণবাবু বললেন, আমার বড় মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে অবধি বাড়ির সব পান তো ওই সাজে, যা খেলেন ওরই সাজা পান। রায়বাহাদুর রূপার ডিবা হইতে একটা পান লইয়া কপ করিয়া মুখে দিয়া চিবাইতে চিবাইতে কইলেন, বেশ পান, বেশ বেশ। রান্না বান্না কিছু শিখেছ মা? রানী বলিল, শিখেছি। তাও শিখেছ? বেশ বেশ। আলু ভাজা, পটল ভাজা, মাছের ঝোল এসব রাঁধতে পারো? মেয়েটি ঈষৎ হাসিয়া বলিল, পারি। রায়বাহাদুর তার স্কন্ধদেশে সস্নেহে মৃদু মৃদু আঘাত করিতে করিতে বলেন,
এরই মধ্যে শিখেছ, লক্ষ্মী মেয়ে। দুর্গাচরণ বাবু বলিলেন, আমি আর বাপ হয়ে কি বলবো রায় বাহাদুর, যদি আমার মেয়েটিকে গ্রহণ করেন তবে দেখতেই পাবেন। গত মাসে স্ত্রী যখন আতুরে, বড় মেয়েটি শিবপুরে, অনেক কাকতি মিনতি করাতেও বেয়াই মশাই তাকে পাঠালেন না। রানী আমার সংসার চালিয়ে দিয়েছে। ওকে যদি নেন সবই জানতে পারবেন। মাথাটি দুলাইতে দুলাইতে সহাস্যে রায় বাহাদুর বললেন, নেব না, নেব না, ডুবে নেব। এমন মেয়ে পেলে কি কেউ ছাড়ে? কি হে সতীশ? আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, তারপর মাকে ছুটি দিই বলিয়া নন্দরানী স্কন্ধে হস্তার্পণ করিয়া তাহার দিকে ঝুঁকিয়া বললেন, হ্যাঁ মা, আমার মাথার পাকা চুল তুলে দিতে পারবে? দুপুরবেলা খেয়ে যখন আমি শোবো, বিছানায় তোমার এই বুড়ো নতুন বাবাটির কাছে বসে বসে একটি একটি করে পাকা চুল তুলে দিতে পারবে কি? এটি বোধহয় শেখনি। কি বলো মা? আমার বাবার মাথায় তো পাকা চুল নেই। বলিয়া তিনি উচ্চ হাস্য করিয়া উঠিলেন। নন্দরানীর মুখেও ঈষৎ হাস্য সঞ্চার হইল। মুখটি তুলিয়া সে রায়বাহাদুরের মস্তখানি দিকে চাহিল। দেখিল সেখানে কলৌ সুজনাইব চুলের সংখ্যা খুবই কম এবং দূর দূরান্তে অবস্থিত। তাহার মৌনতাকে সম্মতি জ্ঞান করিয়া রায়বাহাদুর বললেন, আচ্ছা মা, সে পরীক্ষাও হবে। যাও, এখন বাড়ির ভেতরে যাও। বাহিরে ঝি দাঁড়াইয়াছিল। নন্দরানী তক্তাপোষ হইতে নামিবা মাত্র সে আসিয়া তার হস্ত ধারণ করিয়া অন্তঃপুরে লইয়া গেল। বৈঠক হইতে হুঁকাটি তুলিয়া লইয়া প্রায় 1 মিনিট কাল রায়বাহাদুর নীরবে ধূমপান করিলেন। পরে হুঁকা দুর্গাচরণ বাবুর হাতে দিয়া বললেন, তারপর ভায়া, কবে বিয়ে দেওয়া তোমার মত বলো? ওই যা, একেবারে আপনি থেকে তুমি বলে ফেললাম। দুর্গাচরণ বাবু বলিলেন, আরে তুমিই বলুন, আপনি বললেই বরং আমাকে লজ্জা দেওয়া হয়। আমি আপনার চেয়ে সব বিষয়েই ছোট, বয়সে, ধনে, মানে। রায়বাহাদুর বলিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বয়সে আমার চেয়ে ছোট তা তো স্বীকারই করছি। তা বলে চুল পেকেছে বলে আমি যে খুব বুড়ো হয়ে গেছি তা ভেবো না। বলিয়া তিনি দুর্গাচরণ বাবু পৃষ্ঠ চাপড়াইয়া দিলেন। পারিষদগণও খুব হাসিতে লাগিল। দুর্গাচরণ বাবু হাসিতে হাসিতে বলিলেন, যবে অনুমতি করেন তবেই বিবাহ হতে পারে। এই ফাল্গুন মাসেই হোক। তবে আমি অতি সামান্য লোক, গরিব। রায়বাহাদুর বলিতে লাগলেন, গরিব তো হয়েছে কি? গরিব তো হয়েছে কি? গরিবই বা কিসে? তুমি কি কারো কাছে ভিক্ষা চাইতে গিয়েছ? আর হলোই বা গরিব? গরিবের মেয়ের কি বিয়ে হবে না? সে আইবুড়ো থাকবে? হিন্দু শাস্ত্রের এমন বিধান নয়। তুমি বোধ হয় আজকের বরপ্রণ প্রথা ভেবে কথা বলছো। সে প্রথার আমি বিরোধী, ভয়ঙ্কর বিরোধী। দুর্গাচরণ বাবু বলেন, আগে হ্যাঁ, সেই কথা শুনেই তো কি পড়নি? আমার সামাজিক সমস্যার সমাধান কিতাব পড়নি? তাতে বরপণ বলে একটা চ্যাপ্টারই যে রয়েছে। বরপণ প্রথাকেই আমি যাচ্ছে তাই করে গালাগালি দিয়েছি, একেবারে যাচ্ছে তাই করে। পড়নি? দুর্গাচরণ বাবু বলেন, পড়েছি বই কি। আপনার বই কে না পড়েছে? আপনি একজন বিখ্যাত গ্রন্থকার। রায়বাহাদুর বলিতে লাগলেন, কোথা বিখ্যাত? হ্যাঁ, বঙ্কিম একজন বিখ্যাত গ্রন্থকার বটে। সে আমার ছোটবেলার বন্ধু কিনা। প্রেসিডেন্সি কলেজে একসঙ্গে আইন পড়তাম। আজকের কথা, বঙ্কিমের খুব নাম হয়েছে বটে। তার একখানা নতুন বই বেরিয়েছে, রাজসিংহ। পড়েছ? হু হু করে বিক্রি হচ্ছে, অথচ
আমার বই পোকায় কাটছে, কেউ কিনছে না। তাই বঙ্কিমকে বলেছিলাম সেদিন। একজন উৎসুকের সঙ্গে জিজ্ঞাসা করিল, কি কি কথা হলো? রায়বাহাদুর বলিতে লাগলেন, বঙ্কিমকে বললাম, ও হে, তোমার যেরকম নাম হয়েছে, তুমি এখন ওইসব লব আর লড়াই ছেড়ে এমন খানকতক উপন্যাস লেখো যাতে দেশের উপকার হয়। আমার কথা তো কেউ শোনে না, তোমার কথা শুনবে। এই যে বর্পণ প্রথাটি সমাজের মধ্যে প্রবেশ করেছে, ক্রমে যে সর্বনাশ হয়ে যাবে। বর্পণ প্রথার দোষ দেখিয়ে চুটিয়ে একখানা নভেল লেখো দেখি, আর একখানা লেখো যা পড়ে বাঙালির বিলাসিতা, বিশেষ এই চা খাওয়াটা একটু কমে। একখানা লেখো যৌথ কারবার সম্বন্ধে, কেন বাঙালির যৌথ কারবার ফেল হয়ে যায়, কি কি উপায় অবলম্বন করলে তা সফল হতে পারে, তার বৈজ্ঞানিক তত্ত্বটি বেশ করে বুঝিয়ে দাও। প্লটও তোমায় বলে দিচ্ছি, তাতে দেখাও যে জনকতক বাঙালি যুবক কলেজ থেকে বেরিয়ে একসঙ্গে মিলে যৌথ কারবার আরম্ভ করলে, আর দিন দিন তাদের খুব উন্নতি হতে লাগলো। ক্রমে তারা এক একটি লক্ষ্যপতি হয়ে দাঁড়ালো, গভর্নমেন্ট থেকে খেতাব পেলে, ইত্যাদি। তা নয়, খালি লড়াই আর লড়াই, লব আর লড়াই। ওসব লিখে দেশের কি উপকার হবে বলো দেখি? ঘোষাল মশাই জিজ্ঞাসা করলেন, বঙ্কিমবাবু কি বললেন? হুঁকাটি হাতে লইয়া রায়বাহাদুর বললেন, হাসতে লাগলো, বললে, আচ্ছা, তাহলে যৌথ কারবারের নভেলটাই আরম্ভ করি। কাঁচামালের কি দর আর কোথায় কোন জিনিস পাওয়া যায়, রেল ভাড়াই বা কত, সেগুলোও পরিশিষ্ট করে ছেপে দেব কি? বিদ্রুপ হলো। তোমার যা খুশি তাই করো বলে রাগ করে আমি চলে এলাম। রায়বাহাদুরের মুখখানি অত্যন্ত অপ্রসন্ন দেখাইতে লাগিল। প্রায় 5 মিনিট কাল তামাক খাইয়া তবে তিনি কতকটা প্রকৃতিস্থ হইলেন। দুর্গাচরণবাবু বললেন, টাকা কড়ি সম্বন্ধে আমার প্রতি যদি অনুগ্রহ করেন তাহলে তার কোনো বাধাই নেই। যেদিন অনুমতি করেন সেই দিনেই বিবাহ হতে পারে। সামনে ফাল্গুন মাসে। রায়বাহাদুর বললেন, আরে রও আরও কথা আছে, আসল কথাটাই ভুলে যাচ্ছিলাম। বিবাহ সম্বন্ধে আমার আর একটি মত আছে, সে বিষয়ে যদি তুমি স্বীকার হও তবেই আমি ছেলের বিবাহ দিতে পারি। দুর্গাচরণবাবু একটু শঙ্কিত হয়ে বলিলেন, কি কি মত আজ্ঞা করুন। রায়বাহাদুর একটু নড়িয়া চড়িয়া ভালো করিয়া বসিয়া বলিলেন, সামাজিক সমস্যা সমাধান কেতাবে বাল্যবিবাহ বলে একটা পরিচ্ছেদ আছে, পড়েছ? দুর্গাচরণবাবু বিষণ্ণভাবে বলিলেন, আগে বোধ হয়, কি জানি, ঠিক মনে পড়ছে না। সে সম্বন্ধে আমি দেখিয়াছি বাল্যবিবাহ খুব ভালো জিনিস। আমাদের সমাজে এই 51বর্তী পরিবার প্রথা যতদিন প্রচলিত থাকবে ততদিন বাল্যবিবাহ ভিন্ন উপায় নেই। কেবলমাত্র স্বামীটি স্ত্রীলোকের পরিজন নয়, তার শ্বশুর শাশুড়ি ভাসুর দেওর ননদ ভাজ এসব নিয়ে তাকে ঘরকন্না করতে হবে। সুতরাং ছোটবেলা থেকেই বউকে সেই পরিবারভুক্ত হতে হবে, কেমন কিনা? দুর্গাচরণবাবু বললেন, আগে হ্যাঁ, ঠিক কথা। আচ্ছা, প্রমাণ হলো বাল্যবিবাহ আমাদের সমাজের পক্ষে অত্যন্ত উপযোগী, এটা অনেকেই স্বীকার করেন। কিন্তু এর মধ্যে একটু কিন্তু আছে ভায়া, সেটি আমার আবিষ্কার। কি বলো দেখি? কিন্তু কি? দুর্গাচরণবাবু মাথা চুলকাইতে লাগিলেন, কিছুই বলিতে পারিলেন না। রায়বাহাদুর বলিতে লাগিলেন, বাল্যবিবাহ হবে বটে, কিন্তু একটু বয়স না হলে স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ হবে না। আমার কেতাবে মেয়ের বয়স 16 বছর আর ছেলের বয়স 24 নির্দিষ্ট করে দিয়েছে। এর পূর্বে তাদের একত্র হতে দেওয়া উচিত নয়। ডাক্তারি শাস্ত্র খুলে দেখো, আমার মত যথার্থ কিনা বুঝতে পারবে।
বলিয়া রায়বাহাদুর একটু গর্বের হাসি হাসিয়া মুখটি উন্নত করিয়া রহিলেন। দুর্গাচরণবাবু অধমুখে কিয়ৎক্ষণ ভাবিয়া বললেন, কথা তো ঠিকই, কিন্তু বড় মুশকিল যে। আমার রানীর বয়স এখন ধরুন এই 12, শ্রাবণ মাসে 12 পেরিয়ে 13ই পড়বে। তবে কি 3-4 বছর এখন জামাই আনতে পাবো না? বাড়ির মেয়েরা তাহলে যে। রায়বাহাদুর বাধা দিয়ে বলে, কেন জামাই আনতে পাবে না? অবশ্যই পাবে। যেদিন বলবে তোমার জামাইকে পাঠিয়ে দেব। তাকে খাওয়াও দাওয়াও, আদর যত্ন করো, বাড়ির মেয়েরা আমোদ আহ্লাদ করুক, কিন্তু ওই নিয়মটি প্রতিপালন করতে হবে। দুর্গাচরণবাবু বললেন, বড় সমস্যার কথা। রায়বাহাদুর উচ্ছ্বাসে উচ্চ হইয়া বসিয়া বললেন, সমস্যাই তো। এই রকম সব সমস্যা সমাধান করেছি বলেই তো আমার কেতাবের নাম সামাজিক সমস্যা সমাধান। এর সুন্দর উপায় আমি বেরও করেছি, যদিও হঠাৎ সেটা কারো মনে আসে না। আসল উপায়টি কিন্তু খুবই সোজা। কি উপায়? বউ অন্দরে থাকবে, ছেলে বাইরের ঘরে শোবে, বাস হয়ে গেল। কেমন সহজ উপায় নয়? বলিয়া রায়বাহাদুর হা হা করিয়া হাসিতে লাগিলেন। দুর্গাচরণবাবু কিয়ৎক্ষণ নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। শেষে বলিলেন, লোক তো ধর্ম তো সেটা কি ভালো হয়? কেহ কথা প্রতিবাদ করলে রায়বাহাদুর অত্যন্ত রাগিয়া যান। বলিলেন, আমি ভালো বুঝেছি তাই লিখেছি। তোমার ভালো বোধ না হয় অন্যত তোমার মেয়ের বিয়ের চেষ্টা দেখতে পারো। আমার এক কথা, পাহাড় নড়ে তো নড়বে, প্রফুল্ল মিত্তিরের কথা নড়বে না। বলিয়া তিনি গম্ভীরভাবে বসিয়া রহিলেন। রায়বাহাদুরের ভাবান্তা দেখিয়া দুর্গাচরণবাবু ভীত হইয়া পড়িলেন। পাত্রটি হাতছাড়া হইলে বড়ই দুঃখের বিষয় হইবে। বৎসরে 40,000 টাকা জমিদারি রায়, কলিকাতায় 2-3খানা বাড়ি আছে। রায়বাহাদুরের ওই একমাত্র পুত্র, বিয়ে পড়িতেছে, সুশীল, সচ্চরিত্র, সুপুরুষ, 1 পয়সা পণ দিতে হইবে না। এমন সুযোগটি আর কোথাও পাওয়া যাইবে? তাই সবিনয়ে নানা মিষ্ট কথায় দুর্গাচরণবাবু তাহার ভাবী বৈবাহিকের মনোতুষ্টি সম্পাদনে যত্নবান হইলেন। বাড়িতে পরামর্শ করিয়া যেমন হয় আগামী কল্য প্রাতে গিয়া রায়বাহাদুরকে জানাইয়া আসিবেন বলিলেন। রায়বাহাদুর তখন হাসিতে হাসিতে সপারিষদ বিদায় গ্রহণ করিলেন। তাহার বৃহৎ ল্যান্ডো গাড়ি যুগেল ওয়েলারের পদভারে দুর্গাচরণবাবুর ক্ষুদ্র গলি কাঁপাইয়া সদর রাস্তায় বাহির হইয়া গেল। ফাল্গুন মাসে শুভবিবাহ ক্রিয়া সম্পন্ন হইয়া গেল। রায়বাহাদুরের পুত্রের নাম শ্রীমান হেমন্ত কুমার। কুলসজ্জা হয় নাই? হইয়াছিল বইকি, কিন্তু তাহার পর যে কয়টি দিন বধূ সেখানে রহিল, বরের সহিত আর তাহার সাক্ষাৎ হইল না। রায়বাহাদুর পূর্বেই তাহার স্ত্রী ও পরিবারস্থ অন্য সকলের প্রতি আর ভীষণ আজ্ঞা প্রচার করিয়া রাখিয়াছিলেন। গৃহিণী নিজে স্বামীকে চিনিতেন, সুতরাং হুকুম রদ করাইবার জন্য আর বৃথা চেষ্টা করিলেন না। সপ্তাহকাল থাকিয়া রানী পিত্রালয়ে চলিয়া গেল। দুর্গাচরণবাবু জামাতাকে নিমন্ত্রণ করিয়া আনা বুদ্ধির কার্য বলিয়া বিবেচনা করিলেন না। গৃহিণী কর্তৃক এ বিষয়ে বারবার অনুরুদ্ধ হইয়া কহিলেন, দেখো, জামাইকে সকালবেলা নিয়ে এসে বেলাবেলি ফিরে পাঠাতে পারি, কিন্তু তার ছেলের সঙ্গে বইয়ের দেখা হয়নি এ কথা বেয়াই যদি বিশ্বাস না করেন, আমি তখন সাফাই সঙ্গী পাবো কোথা? বেয়াইয়ের মেজাজ জানো তো। জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী হলো। দুর্গাচরণবাবু রানীকে শিবপুরে তাহার বড় মেয়ে শ্বশুরবাড়িতে রাখিয়া মাতব্বর এলিবায় সাক্ষীর সৃষ্টি করিয়া আসিয়া তাহার পর হেমন্ত কুমারকে গৃহে আনিয়া জামাতা অর্চনা করিলেন। আষাঢ় মাসে রায়বাহাদুর বধূকে নিজ বাটিতে আনয়ন করিলেন। হেমন্ত এতদিন অন্তঃপুরে শয়ন করিত, এইবার বহির্বাটিতে নির্বাসিত হইল। এ বৎসর তাহার এক্সামিনের পড়া, কিন্তু মেঘদূত মুখস্থ করিয়া ও পয়রাদি বিবিধ ছন্দে বিরহমূলক নানা কবিতা লিখিয়া সে বর্ষযাপন করিতে লাগিল। 2 বার জলযোগ ও 2 বার আহার করিবার জন্য মাত্র
হেমন্ত কুমার অন্তঃপুরে প্রবেশ করিত। বধূ আসিবার দিন 15 পরে হঠাৎ একদিন উভয়ের চোখাচোখি হইয়া গেল। মাঝে মাঝে এইরূপ চোখাচোখি হইতে লাগিল। নির্দিষ্ট 4 বার ভিন্ন আরো 2-3 বার অন্তঃপুরে প্রবেশ করিবার আছিলা হেমন্ত আবিষ্কার করিয়া লইল। সন্ধ্যার পূর্বে একদিন জল খাইয়া ফিরিবার পথে হেমন্ত দেখিল বধূ এক স্থানে জড়সড় হইয়া ঘোমটা দিয়ে নাড়াইয়া আছে, আশেপাশে কেহ নাই। যাইবার সময় সে বধূ শাড়িটি স্পর্শ করিয়া গেল। ইহার পর হইতে প্রায় প্রতিদিনই এরূপ ঘটিত। ক্রমে পত্র বিনিময়, তাম্বুল বিনিময় এবং আরও কি কি বিনিময় ঠিক জানি না, সেই ক্ষণিক মিলনেই সম্পন্ন হইতে লাগিল। বর্ষা কাটিল, শরৎকাল আসিল। ভাদ্রের শেষ সপ্তাহে মাসের 1 তারিখে কাগজ বাহির হওয়া তখনও রেওয়াজ হয় নাই। বঙ্গবাণী মাসিক পত্রিকায় চক্করের ব্যথা শীর্ষক হেমন্তের এক কবিতা ছাপা হইল। নিম্নে তাহার নাম স্বাক্ষরিত ছিল। কবিতাটি কেমন করিয়া রায়বাহাদুরের চক্ষে পড়িয়া যায়। পরদিন তিনি বৈবাহিককে পত্র লিখিলেন। বধূমাতা অনেক দিন আসিয়াছেন, মার জন্যে বোধ হয় তাহার অত্যন্ত মন কেমন করে। অতএব আশ্বিন মাস পড়িলেই তাকে তুমি কিছুদিনের জন্য লইয়া যাইবে। দুর্গাচরণবাবু আসিয়া কন্যাকে গৃহে লইয়া গেলেন। কার্তিক মাসে প্রেসিডেন্সি কলেজ খুলিবার 2-3 দিন পরে ক্লাসে বসিয়া হেমন্ত একখানি পত্র পাইল। শিরোনামায় হস্তাক্ষর অপরিচিত, বাংলায় লেখা এবং স্ত্রীলোকে লেখা বলিয়া বোধ হইল। দেখিয়া হেমন্ত একটু আশ্চর্য হইল, কারণ কলেজের ঠিকানায় কখনো তাহার পত্রাদি আসে না। টিকিটের ওপর মোহর দেখিল শিবপুর। পার্শ্বপ্রবিষ্ট জনৈক ছাত্র বলিল, গিন্নির চিঠি নাকি? না বলিয়া পত্রখানি হেমন্ত কোটের বুক পকেটে লুকাইয়া রাখিল এবং অধ্যাপকের বক্তৃতার প্রতি বিশেষ মনঃসংযোগের ভান করিয়া রহিল। আসলে তাহার মনের মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উদিত হইতেছিল। শিবপুরে আমার শ্যালীর শ্বশুর বাড়ি, সেখান হইতে কি পত্র আসিল? কখনো তো আসে না, আজ আসিল, তাহার কারণ কি? রানী কি তাহার দিদির মারফত তাহাকে চিঠি পাঠাইয়াছে? তাহাই যদি হয়, তবে দিদির মারফত তাকে চিঠি লেখা আমার উচিত হইবে কি? যদি লিখি, তবে বাবার তাহা ধরিয়া ফেলিবার সম্ভাবনা আছে কি? সকলের বাবা যেরূপ, আমার বাবা সেরূপ নহেন কেন? এমন কঠিন, এমন নিষ্ঠুর কেন? এই সকল দুরূহ বিষয় চিন্তা করিতে করিতে হঠাৎ হেমন্ত পিপাসা অনুভব করিল। ক্লাসের শেষ দিকে এবং দরজার অতি নিকটেই সে বসিয়াছিল। সুরুৎ করিয়া বাহির হইয়া গেল। জলের জন্য দারবানের নিকট তাহাকে যাইতে হইল না, কারণ পকেটের ভিতর লিফাফার মধ্যে তাহার তৃষাহর পদার্থটি ছিল। বাগানে নামিয়া গিয়া পত্রখানি খুলিয়া সে পাঠ করিল। তাহাতে লেখা ছিল, 17 নম্বর বিনোদ বোসের গলি, শিবপুর, 20 কার্তিক। কল্যাণ বরেশু, ভাই হেমন্ত, আমাকে চিনিতে পারিবে কিনা বলিতে পারি না, কারণ একদিন মাত্র বাসর ঘরে আমায় দেখিয়াছিলে, তাহাও 8-9 মাস পূর্বে। আমি তোমার দিদি হই, তোমার শ্বশুরমশায়ের জ্যেষ্ঠা কন্যা। উপরে লিখিত ঠিকানায় আমার শ্বশুরালয়। আমার দিদি শাশুড়ি তোমায় দেখেন নাই, একবার দেখিতে ইচ্ছা করেন। তোমার কলেজ হইতে শিবপুর এমন তো কিছু দূর নহে, বড়জোর 1 ঘন্টার পথ। শিবপুর ঘাটে নামিয়া যাহাকে আমাদের ঠিকানা বলিবে, সেই পথ দেখাইয়া দিতে পারিব। তোমার সঙ্গে আমারও অনেক অত্যাবশ্যক কথা আছে, অতএব যত শীঘ্র পারো অবশ্য একদিন আসিবে। বেলা 12টা হইতে 2টার মধ্যে আসিলেই ভালো হয়। আমার শ্বশুর ঠাকুরানীর অনুমতি অনুসারে পত্র তোমায় লিখিতেছি। আশীর্বাদিকা, তোমার দিদি যামিনী। পুনঃ রানী গতকাল হইতে এখানে, আগামী রবিবার বাবা আসিয়া তাহাকে লইয়া যাইবেন। পত্রখানি বিশেষত শেষ 2 লাইন 2-3 বার পাঠ করিয়া হেমন্ত ক্লাসে ফিরিয়া গেল। অধ্যাপক মহাশয় তখন সনেটের স্বরূপ বুঝাইয়া বলিতেছিলেন। শেষ 2 লাইনে সনেটের মিষ্ট রসটুকু জমা হইয়া থাকে। সেদিন কলেজে বাকি কয় ঘন্টা কি যে বক্তৃতা হইল, হেমন্ত তাহার কিছুই বলিতে পারে না। রাত্রে শয়ন করে সে ভাবিতে লাগিল, রানী আসিয়াছে বলিয়া কি দিদি ডাকাইয়া পাঠাইলেন? না, তাহার দিদি শাশুড়ি সত্যই আমাকে দেখিবার জন্য ব্যাকুল। সেখানে গেলে রানীর সঙ্গে আমার দেখা হইবে কি? যে এরকম কপাল,
বর্ষা হয় না। পিতৃসত্য রক্ষা করিবার জন্য রামচন্দ্রের বনে গিয়াছিলেন, আমি কন্যা লইয়া বাবা সত্যভঙ্গ করাই কেন? এইরূপে যদি দিদির মনের ভাব হয়, হয় হোক। তারা যদি আমায় জল খাওয়াবার জন্য পিড়াপিড়ি করে, কখনোই খাইব না, একটা পান পর্যন্ত খাইব না। আবার তাহার মনে হয়, না, একা হইবে বই কি, অবশ্যই হইবে। সকল কথা জানিতে পারিয়াই বোধ হয় দিদি আমাকে সেখানে লইয়া যাইতেছেন। দিদির বাবাই সত্যবন্ধ, দিদি তো আর সত্যবন্ধ হন নাই। বোধ হয় আমাদের দুঃখে প্রাণ কাঁদিয়াছে, তাই এ কৌশল অবলম্বন করিয়াছেন। নহিলে বাড়ির ঠিকানায় চিঠি না লিখিয়া কলেজের ঠিকানায় চিঠি লিখিলেন কেন? রানী সেখানে রবিবার অবধি আছে, এ কথাই বা বিশেষ করিয়া লিখিবার কারণ কি? দেখা বোধ করি হইতে পারে। এইরূপ নানা চিন্তায় রাত্রি প্রভাত হইল। হেমন্ত আজ স্নানাহার একটু তাড়াতাড়ি সারিয়া লইল। অন্যদিন অপেক্ষা 1 ঘণ্টা পূর্বে আজ কলেজে যাত্রা করিল। আজ নাকি 11টা হইতেই লেকচার আরম্ভ। 11:45 সময় কলেজের সম্মুখে গাড়ি হইতে নামিয়া কোচম্যানকে হেমন্ত বলিল, আজ বাড়ি ফিরতে তাহার দেরি হইবে, 4টার পূর্বে গাড়ি আনিবার প্রয়োজন নাই। গাড়ি চলিয়া গেল। দারবানের নিকট পুস্তকাদি রাখিয়া হেমন্ত একখানি ঠিকা গাড়ি লইল। তখনও কলিকাতায় বৈদ্যুতিক ট্রাম হয় নাই, ঘোড়ার ট্রাম। মাঝে মাঝে অচল হইয়া পড়িত। ট্রামকে হেমন্ত বিশ্বাস করিতে পারিল না। ঠিকা গাড়িতে চাঁদপাল ঘাট, সেখান হইতে নৌকা যোগে শিবপুর। গঙ্গাবক্ষ হইতে শিবপুর দেখা যাইতে লাগিল। হেমন্ত সেই দিকে ব্যাকুলভাবে চাহিয়া রহিল। নৌকাখানা চলিতেছে একেবারে গজেন্দ্র গমনে। দাঁড়ি বেটারা পুরের বাদশা। শিবপুর ঘাটে নামিয়া বাড়ি অনুসন্ধান করিয়া লইতেও কিছু সময় নষ্ট হইল। শুনিল গৃহকর্তা হাওড়ায় উকিল, তাহার পুত্র বাগবাজারে যাহার বিবাহ হইয়াছে, সে কলিকাতায় কোন হাউসের নায়েব খাজাঞ্চি। পথের লোকের নিকটে এই সমস্ত সংবাদ হেমন্ত সংগ্রহ করিল। 17 নম্বরের সম্মুখীন হইবা মাত্র হেমন্ত ঘড়ি খুলিয়া দেখিল কলেজ হইতে আসিতে 1 ঘণ্টা 20 মিনিট লাগিয়াছে। ডাকাডাকিতে একজন ভৃত্য আসিয়া দ্বার খুলিয়া দিল। পরিচয় লইয়া অন্তঃপুরে সে সংবাদ দিতে গেল। ক্রমে একজন ছি আসিয়া বলিল, জামাইবাবু ভালো আছেন তো? আসুন, বাড়ির ভিতরে আসুন। তাহার পশ্চাৎ পশ্চাৎ হেমন্ত ক্রমে দ্বিতলের একটি কক্ষে উপনীত হইল। অল্পক্ষণ পরে, কি ভাই, চিনতে পারো? বলিয়া 19 কিংবা 20 বৎসর বয়সের গৌরবর্ণা হাস্যময়ী এক যুবতী আসিয়া প্রবেশ করিলেন। তাহার কোলে 1 বৎসরের একটি শিশু। হেমন্তর মনে পড়িল বাসর ঘরে ইহাকে দেখিয়াছিল বটে। যামিনী দিদি বলিয়া তাহাকে প্রণাম করিতে উদ্যত হইল। যামিনী বলল, হয়েছে ভাই, আমি অমনি তোমায় আশীর্বাদ করছি। আর আশীর্বাদেরই বা দরকার কি? রানীর সঙ্গে যেদিন তোমার বিয়ে হয়েছে সেই দিনই তো রাজা হয়েছে বলিয়া যামিনী সুমিষ্ট হাসির লাহরি তুলিল। সঙ্গে সঙ্গে রুদ্ধ জানালার বাহিরে বারান্দা হইতে একাধিক তরুণ কণ্ঠে চাপা হাসির একটা গুঞ্জনধ্বনি শোনা গেল। কে লা ছুরিগুলো, পালা বলছি এখান থেকে বলিয়া যামিনী বাহির হইবা মাত্র ঝমঝম শব্দ করিতে করিতে কয়েক জোড়া চরণ সিঁড়ি দিয়া নামিয়া গেল। যামিনী ফিরিয়া আসিলে হেমন্ত জিজ্ঞাসা করিল, দিদি, আমায় ডেকেছেন কেন? কেন বলো দেখি, যদি বলতে পারো তো সন্দেশ খাওয়াবো বলিয়া যামিনী হাসিতে লাগিল। বলতে পারলাম না দিদি, সন্দেশ আমার ভাগ্যে নেই বলিয়া হেমন্ত খোকাকে লইবার জন্য হাত বাড়াইল। খোকাই অপরিচিত ব্যক্তির কোলে যাইতে রাজি হইল না। তাহার মা তাহাকে কত করিয়া বুঝাইল, যাও বাবা, কোলে যাও, তোমার মিছু মচাই হয়, তোমায় কত ভালোবাসেন, কত আদর করবেন, নক্কি বাবা, যা। আজই হতভাগা ছেলে, বলে না গেলে তোর বইয়েই গেল। বাড়ির কুশলাদি জিজ্ঞাসা করিবার পর যামিনী বলল, হ্যাঁ ভাই, কটা অবধি তুমি এখানে থাকতে পারবে? হেমন্ত এই অঙ্কটি পূর্বে মনে মনে করিয়া রাখিয়াছিল। বলিল, বেলা 2:30টার সময় আমাকে বেরোতে হবে দিদি। ঘরে ক্লক ছিল। যামিনী দেখিল 12:30 প্রায় বাজে। বলিল, আচ্ছা, দিদিমাকে ডেকে আনিতে হবে। 2 মিনিট পরে হেমন্ত শুনিল ঝুমঝুম করিয়া মলের শব্দ নিকটে আসিতেছে। হেমন্ত ভাবিল,
যামিনী দিদির পায়েতে এক গাছি করিয়া ডায়মন্ড কাটা মল দেখিয়াছি। ঝুমঝুম করিয়া কে আসে, দিদিমার আওয়াজ কি এরকমটা হইবে? সে শব্দটা কিন্তু ঘর অব্দি আসিল না, বাহিরেই থামিয়া গেল। যামিনী একাকিনী প্রবেশ করিয়া হাসিয়া বলিল, দিদিমার এখনো অবসর হলো না ভাই, এখনো তার আহ্নিক সারা হয়নি। অন্য কাউকে তোমার যদি দরকার হয় তো বলো, আর কাউকে চাই? হেমন্তর মুখ রাঙা হইয়া উঠিল, আশায় ও আনন্দে তাহার মুখটি ঠিপ ঠিপ করিতে লাগিল। যামিনী হাসিয়া তাহাকে বাহির হতে টানিয়া আনিল। কুসুম রঙের শাড়িতে তাহার আপাদমস্তক আবৃত। তাকে ভিতরের দিকে ঠেলিয়া দিয়া সে বলিল, এই নাও, তোমার রানী নাও ভাই রাজা। রাজা রানীর অভিনয় আমরা কেউ আড়ি পেতে দেখবো না, সে আমরা থিয়েটারেই দেখে নিয়েছি। আমি এখন চললাম, নিশ্চিন্ত হয়ে 2টো অবধি তুমি রাজত্ব কর, আমি ততক্ষণ তোমার জন্য জলখাবার তৈরি করি। বলিয়া যামিনী কোনো উত্তরে অপেক্ষা মাত্র না করিয়া সশব্দে সিঁড়ি দিয়া নামিয়া গেল। কার্তিক মাস কাটিল, অগ্রহায়ণ আসিল, রানী পিত্রালয়ে। এখন আর হেমন্তের কলেজ নাই, বক্তৃতা সাঙ্গ হইয়া গিয়াছে, ফাল্গুন মাসে পরীক্ষা। কয়েকদিন বাড়িতে থাকি হেমন্ত বলিল, এখানে গোলমাল আমার পড়াশোনার বড়ই ব্যাঘাত হচ্ছে, কলকাতায় মেশে গিয়া কটা মাস আমি থাকি। পুত্রের এই অধ্যয়ন স্প্রিয়ায় পিতা কোনো বাধা দিলেন না। হেমন্ত মেশে গিয়া রহিল। ইতিমধ্যে তাহার শালীপতি কুঞ্জলালের সহিত আলাপ হইয়াছিল। মাঝে মাঝে আপিসের পর কুঞ্জ আসিয়া তাকে শিবপুরে ধরিয়া লইয়া যাইত। যামিনীর ভগিনী স্নেহ এই সময় অত্যন্ত বাড়িয়া উঠিয়াছিল। প্রায়ই সে রানীকে পিতৃগৃহ হইতে আনাইয়া নিজের কাছে রাখিত। ফাল্গুন মাসে হেমন্তের পরীক্ষা হইল। রায়বাহাদুরও বধূকে নিজ বাটিতে পুনরানয়ন করিলেন। বৈশাখের শেষে বিয়ে পরীক্ষার ফল বাইর হইল। হেমন্তের মান গেজেটে কোথাও খুঁজিয়া পাওয়া গেল না। গ্রীষ্মের ছুটির পর কলেজ খুলিলে রায়বাহাদুর পুত্রকে বলিলেন, বাড়িতে গোলমালে পড়াশোনা ভালো হবে না, তুমি বরং কলিকাতায় মেশে গিয়া থাকো। পিতাকে হেমন্ত কিছু বলিতে সাহস করিল না। মার কাছে গিয়া মেশে থাকা যে কি কষ্ট, আহারাদির বন্দোবস্ত যে কিরূপ শোচনীয় ও স্বাস্থ্যহানিকর, সমস্ত সবিস্তারে বর্ণনা করিল। গৃহিণী সভায় স্বামীর নিকটে কথা উত্থাপন করিয়া তর্জিত হইয়া ফিরিয়া আসিলেন। মেশেই হেমন্তকে যাইতে হইল। পিতৃআজ্ঞা অনুসারে প্রতি রবিবার প্রাতে হেমন্ত বাড়ি আসে, জলযোগাদির পর বৈকালে আবার বাসায় ফিরিয়া যায়। অন্তঃপুরে যাতায়াতের পর রানীর শাড়ির রংটি পর্যন্ত সে আর দেখিতে পায় না। 2 রবিবার এরূপে কাটিলে বাড়ির একজন ঝিকে ঘুষ দেওয়া স্ত্রীর নিকট হেমন্ত পত্র পাঠাইল। রবিবারে রবিবারে ঝির মারফত উভয়ের পত্র ব্যাপার চলিতে লাগিল। ক্রমে পূজা আসিল। ছুটিতে হেমন্ত বাসা ছাড়িয়া বাড়ি আসিল। বড় আশা করিয়াছিল অন্তত বিজয়ার প্রণাম করিবার উপলক্ষেও রানী একবার তাহার কাছে আসিতে পাইবে, কিন্তু তাহার সে আশাও বিফল হইল। হেমন্ত এখন হইতে বড়ই হতাশ্বাস হইয়া পড়িল। যখন বাড়ি আসে চুপ করিয়া উদাস নেত্রে বসিয়া থাকে, কখনো কখনো মাথায় হাত দিয়া বসিয়া ভাবে। এক রবিবার ঝি নিরিবিলি পাইয়া হেমন্তকে বলিল, দাদা বাবু, বৌদিদি রোজ রাতে কাঁদেন। হেমন্ত বলিল, কেন ঝি, কাঁদে কেন? ঝি বলিল, হাজার হোক দাদা বাবু, স্বামী তো। বউ দিদিমণি বলেন, এমন কপাল করে এসেছিলাম যে স্বামীকে চোখেও একবার দেখতে পাইনি। তুই কি করে জানলি ঝি? যে ঘরে বৌদিমণি সব, আমিও সেই ঘরে মেঝেতে বিছানা করে শুই কিনা। পরের রবিবারে ঝি বলিল, দাদা বাবু, একটিবার আপনি বৌ দিদিমণির সঙ্গে দেখা করুন। হেমন্ত বলিল, উপায় কি? আপনি যদি এক কাজ করেন তা হয়। কি কাজ ঝি? আপনি যেমন রবিবার আসেন, একদিন যদি বলেন আমার শরীর খারাপ হয়েছে কি কিছু হয়েছে, এই বলে যদি থেকে যান, তাহলে অনেক রাত্রে সবাই ঘুমুলে আমি আস্তে আস্তে উঠে আপনাকে দৌড় খুলে দিতে পারি। হেমন্ত বসিয়া ভাবিতে লাগিল। রানী যে ঘরে শয়ন করে, সিঁড়ি দিয়া 2 তলায় উঠিয়া সেই প্রথম ঘর। তাহার পিতার শয়ন ঘর সেখানে হইতে কিছু দূরে। খুব সাবধানে যাইতে পারিলে বোধহয় সফল হওয়া বিচিত্র নয়, কিন্তু বড় ভয় করে যদি ধরা পড়িয়া যায়। ছি ছি, সে বড় কেলেঙ্কারি। ঝি বলিল, কি বলেন দাদা বাবু?
তোমার বৌদিমণি কি বলেন? তিনি বলেন, না ছি, ওসবে কাজ নেই, আমার বড় ভয় করে। আচ্ছা, আমি ভেবে দেখব বলিয়াছি কি হেমন্ত আপাতত বিদায় করিল। বাসায় ফিরিয়া গিয়া রোমিও জুলিয়েট নাটক পড়িতে পড়িতে হঠাৎ তাহার মনে হইল, যদি দড়ির মই পাই তবে বাগান দিয়া পশ্চাতে জানালার পথে আমিও রাত্রে রানীর ঘরে প্রবেশ করিতে পারি। অনেক সন্ধানে জানিতে পারিল সাহেব বাড়িতে 15 টাকা মূল্যে দড়ির মই কিনিতে পাওয়া যায়। কাল বিলম্ব না করিয়া সেই মই একটি হেমন্ত কিনে আনিল। পরবর্তী রবিবারে ছোট একটি হাত ব্যাগের মধ্যে সেটি লুকাইয়া হেমন্ত বাড়ি গেল। যথাসময়ে ঝির দ্বারায় সেই মই এবং একখানি পত্র স্ত্রীর নিকট চালান করিয়া দিল। পত্রে এই প্রকার লেখা ছিল, হৃদয় রানী আমার, 1 বৎসরকাল বিচ্ছেদ সহিলাম, আর পারি না। তোমায় একটিবার দেখিতে না পাইলে আমি এবার পাগল হইয়া যাইব। ঝি যে উপায় বলিয়াছিল তুমি তাহাতে অমত করিয়াছিলে। আমিও অনেক ভাবিয়া চিন্তিয়া দেখিলাম উহা নিরাপদ নয়। এবার কিন্তু একটি সুন্দর উপায় আবিষ্কার করিয়াছি, তুমি যদি সাহস করো তবেই আমাদের মিলন হইতে পারে। ঝির হাতে সেই জিনিসটি পাঠাইলাম, তাহা একটি দড়ির মই। উহার একটি প্রান্ত তোমার ঘরের বাগানের দিকে যে জানলা আছে, সে জানলায় বাঁধিয়া যদি নিম্নে ঝুলাইয়া দাও, তবে আমি বাগান হইতে ওই মই দিয়া অনায়াসে তোমার ঘরে উঠিয়া যাইতে পারি। দড়ি খুব শক্ত, ছিঁড়িবার কোনো ভয় নাই। এখন তুমি সাহস করিলেই হয়। কল্য রাত্রি 11টার সময় মইটি জানলায় বেশ শক্ত করিয়া বাঁধিয়া নিচে ফেলিয়া দিবে। 11টা হইতে 11:30টার মধ্যে আমি প্রাচীর ডিঙাইয়া বাগানের ভিতর দিয়া তোমার জানালার নিকট গিয়া পৌঁছিব। এই প্রস্তাবে তুমি যদি সম্মত না হও, তা হইলে আমার মর্মান্তিক কষ্ট হইবে জানিও। লক্ষ্মীটি আমার, ইহা তো আমোদ করিও না। কোনো ভয় নাই, বিপদের কিছু মাত্র আশঙ্কা নাই। আবার ভোরবেলায় ওই মই দিয়া নামিয়ে আমি কলিকাতায় যাইব। তোমার স্বামী। 2 ঘণ্টা পরে ঝি আসিতে হেমন্ত জিজ্ঞাসা করিল, কি ঝি, মত হয়েছে? ঝি বলিল, হয়েছে, কিন্তু অনেক কষ্টে। তবে কাল রাত্রি 11টার পর আমি আসবো? আসবেন। আচ্ছা, তোর কথা রইল, তোমরা ঠিক থেকো। ঠিক থাকবো দাদাবাবু। কলিকাতায় শীতটা বড়ই শীঘ্রই পড়িয়া গিয়াছে। যদিও এখনো অঘ্রাণে শেষ হয় নাই, তথাপি জলের দাঁত বেশ তীক্ষ্ণ হইয়াছে। সন্ধ্যারাত্রেও গায়ে লেপ সহ্য হয়। দিবসেও লোকে গরম মোজা ব্যবহার করিতে আরম্ভ করিয়াছে। সংবাদপত্রে প্রকাশ, কোহাট গিরিবট্টে তুষারপাত হইয়া গিয়াছে। অন্ধকার রাত্রি। বীরজিতলার ঘুড়িতে ঠং ঠং করিয়া 11টা বাজিল। ভবানীপুরের যে অংশে রায়বাহাদুর প্রফুল্ল মিত্রের বাস, তাহার অসারোধ হইতে কিছুদূর পশ্চিমে। সদর ফটকটি তাহার বড় রাস্তার উপর। বাড়ির পশ্চাতের বাগানের 2 দিক দিয়া অপেক্ষাকৃত জনহীন পথ। বাগানের পশ্চিম দিকের পথটি তো আরও জনহীন, কারণ তাহার অপর পারে কয়েকটি সুরকির কল। রাত্রে সেখানে কেউ বড় থাকে না। 11টা বাজিবার অল্পক্ষণ পরেই কাশির এপারে আর রাস্তার মোড়ে একখানি ঠিকা গাড়ি আসিয়া দাঁড়াইল। কালো আলোয়ানে আবৃত এক ব্যক্তি গাড়ি হইতে নামিয়া কোচম্যানকে ভাড়ার টাকা দিল। গাড়ি তখন সেখান হইতে ধীরে ধীরে সরিয়া গেল। বলা বাহুল্য, কেহ নয়, বিরহ জরাক্রান্ত আমাদেরই হেমন্ত। হেমন্ত তখন দ্রুত পদক্ষেপে তাহাদের বাগানের পশ্চাতের রাস্তাটির দিকে চলিল। কাছাকাছি আসিয়া সে নিজ গতিবেগ কিছু হ্রাস করিয়া দিল। রাস্তাটি যেখানে বাঁকিয়া বাগানের দিকে গিয়াছে, সেখানে হেমন্ত দেখিল একজন কনস্টেবল কম্বলের ওভারকোট গায়ে দিয়া একা বাড়ির দেউড়িতে বসিয়া সিগারেট খাইতেছে। চোরের মন। হেমন্ত আর চোখে তাহার পানে চাহিতে চাহিতে গেল। সে মোড়ের ওপর যে লণ্ঠন ছিল, দূর অবধি বাগানের প্রাচীর তদ্বারা আলোকিত, তারপর অন্ধকার। হেমন্ত ভাবিল, এই অন্ধকার অংশের কোনো একটা সুবিধামতো স্থানে প্রাচীর লঙ্ঘন করিতে হইবে। অনেক বয়স অবধি সে জিমন্যাস্টিক করিয়াছিল, এখনও রীতিমতো ফুটবল খেলে। তার হাতে পায়ে বিলক্ষণ বল। প্রাচীর লঙ্ঘনের উপযোগী একটা স্থান সে অন্বেষণ করিতে লাগিল। এমন সময় দূরে কার পদশব্দ শুনিল। সুতরাং অপেক্ষা করিতে হইল, অথচ এক স্থানে দাঁড়াইয়া থাকাও চলে না। যেদিক হইতে পদশব্দ আসিতেছিল, সেই দিকেই হেমন্ত যাইতে লাগিল। ক্রমে দেখিল দোকানি অথবা মিস্ত্রি শ্রেণীর একজন লোক তাহাকে অতিক্রম করিয়া গেল। হেমন্ত আবার ফিরিল। যে স্থানটা সে লঙ্ঘনের জন্য নির্বাচিত করিয়াছিল,
তাহার অপরদিকে বাগানে একটা বৃহৎ জামরুল গাছ আছে। প্রাচীর হইতে লাফ দিয়া সেই গাছের একটা ডাল ধরিয়া ঝুরিয়া পড়ায় তাহার অভিপ্রায়। অনেক কষ্টে হেমন্ত প্রাচীরে উঠিল। উঠিতে তাহার হাঁটু ছড়িয়া গেল, কোনোই আঘাত লাগিল। আহা, কবি সত্যই বলিয়াছেন, প্রেমের পথ মসৃণ নহে। প্রাচীরে বসিয়া ডাল ধরিবার চেষ্টায় হেমন্ত হাত বাড়াইল, কিন্তু কোনো ডাল নাগাল পাইল না। একই অন্ধকার, তাতে ডালগুলোও কালো কালো। এবার হেমন্ত কষ্টের সৃষ্টে প্রাচীরের উপর দণ্ডায়মান হইল, হাত বাড়াইল, তথাপি ডাল ধরিতে পারে না। এমন সময় আর এক ব্যক্তির পদধ্বনি সে শুনিতে পাইল। ভাবিল, প্রাচীরে দাঁড়াইয়া থাকিলেও নিশ্চয়ই দেখিতে পাইবে। অন্ধকারে এখানে ঘুপটি মারিয়া বসিয়া থাকি। বসিবার সময় প্রাচীরের সিমেন্ট কিছু খসিয়া নিম্নে পড়িয়া গেল। যে আসিতেছিল সেই শব্দে দাঁড়াইল। ভাবিল, কোথায় জামরুল পড়িয়াছে। সেই পাড়ারই লোক, পূর্বেও এখানে হইতে জামরুল কুড়াইয়া খাইয়াছে। জামরুল খুঁজিতে খুঁজিতে ঊর্ধ্বে দৃষ্টি করিয়া, বাবা গো, চোর বলিয়া সে দৌড় দিল। তাহার কীর্তি দেখিয়া হেমন্তর হাসি পাইল, কিন্তু পরক্ষণেই ভয়ের কারণে উপস্থিত হইল। শুনিল মোড়ের উপর হইতে একটা গম্ভীর স্বর, আরে কন হ্যায়, ক্যা হ্যায় রে? কম্পিত স্বর, একটু চোর হ্যায় कांस्टेबल जी। कहाँ कहाँ? ओए हुआ मित्तिर बाबूদের पाचिल में एक ठो चोर बैठा है, बैठ के जामरुल खाता है। এই কথা শুনবা মাত্র জেরিদার হও বলিয়া কনস্টেবল এক ভীষণ চিৎকার ছাড়িল। হেমন্ত প্রাচীরে বসিয়া প্রমাদ গণিল। পরক্ষণেই শুনিল নাগরাজুতার আওয়াজ ছুটিয়া আসতেছে। বুলসাই লণ্ঠনের তীব্র আলোকও পথে পড়িল। হেমন্ত তখন নিরুপায় হইয়া বাগানের ভিতর লাফ দিল। সেখানে কতগুলো ভাঙা ইট পড়িয়াছিল, তাহাতে হেমন্তের শরীরে স্থানে স্থানে আঘাত লাগিল। কনস্টেবলটা ছুটিতে ছুটিতে সেইখানে বরাবর আসিয়া দাঁড়াইল। প্রাচীরের ওপর গাছের ওপর তীব্র আলোকপাত করিয়া আবার ছুটিতে ছুটিতে ফিরিয়া গেল। হেমন্ত তখন আস্তে আস্তে উঠিয়া দাঁড়াইল। বাড়ির দিকে চাহিয়া দেখিল দ্বিতলে একটি জানলা হইতে সামান্য আলোক আসিতেছে, অপর সমস্ত জানলাগুলি একেবারে অন্ধকার। দাঁড়াইয়া ধুতিকানি হেমন্ত খুলিয়া ফেলিল। নিম্নে ফুটবল খেলিবার হাঁটু অবধি পাজামা পরিয়া আসিয়াছিল, কারণ ধুতি লটর পটর করিয়া দড়ির ময়ে চড়া অসুবিধা হইবে। ধুতিখানি সে জামরুল গাছে ডালে টাঙাইয়া রাখিল। ভোরে ফিরিবার সময় আবার পড়িয়া যাইবে। কোমরে আলোয়ানখানি যেমন বাঁধা ছিল তেমনই বাঁধা রহিল। এই অবস্থায় হেমন্ত জানলা দিকে অগ্রসর হইল। কোনো ফুল গাছ পাছে মারাইয়া নষ্ট করিয়া ফেলে, এই ভয়ে অত্যন্ত সাবধানে আলপথ খুঁজিয়া যাইতে লাগিল। যখন অর্ধপথ অতিক্রম করিয়াছে, তখন হঠাৎ বাগানের দরজা খুলিয়া গেল। 3-4 লোক লণ্ঠনস্তে প্রবেশ করিয়া বলিতে লাগিল, কাহা 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 কনস্টেবল জি? কনস্টেবল বলল, জামরুল পেড়ো কা ভিড়ে। তখন লোকগুলো ধীরে ধীরে জামরুল গাছের দিকে অগ্রসর হইল। হেমন্ত একটা গাছের আড়ালে দাঁড়াইল। কণ্ঠস্বরে চিনিল তাহাদের বাড়ির জমাদার মহাবীর সিং এবং 2 দারোয়ানের সঙ্গে কনস্টেবলটা আসিয়াছে। কিয়দ্দূর গিয়া মহাবীর সিং বলল, কে হতো না বুঝাইয়ে। কনস্টেবল বলল, ভাগ গেল কিয়া? अपना आँखिया में से हम कुत्ते देखी रहो तो तहर की एक मुहूर्त पर वो क्या है বলিতে বলিতে সকলে জামরুল গাছের দিকে চইল। কয়েক মুহূর্ত পর হেমন্ত দেখিল বৃক্ষ শাখা হইতে লম্বিত তাহার শ্বেত বস্ত্রখানার উপরে লণ্ঠনের আলোক পড়িয়াছে। সেই বিপদের সময়ও তাহার হাসি পাইল। ধগো পকড়িলি চোর বলিয়া তাহারা হল্লা করিয়া সে বস্ত্রাভিমুখে ছুটিল। নিকটে গিয়া তাহারা দেখিল, তেরিকে ই তো খালি লুগা বোঝায়। বস্ত্রখানা তাহারা নামাইয়া লণ্ঠনের আলোক পরীক্ষা করিতে লাগিল। এমন সময় দ্বিতলে আর একটি জানলা খুলিয়া আলোক রশ্মি বাহির হইল। রায় বাহাদুরের কণ্ঠস্বর শোনা গেল, ক্যা হ্যায় মহাবীর সিং? কনস্টেবল প্রভৃতি সেখানেতে চিৎকার করিয়া বলিল, হুজুর বাগিচা মে চোর ঘুসা হ্যায়। রায় বাহাদুর হাঁকলে, খোঁজ পকড়ো। তখন তারা লণ্ঠন লইয়া বাগানের ভিতর খুঁজিতে আরম্ভ করিল। হেমন্ত দেখিল বিপদ, এখনই ওহারা আসিয়া পড়িবে। এখন উপায় কি? প্রাচীর লঙ্ঘন করিয়া পলায়ন ভিন্ন উপায় নাই। হেমন্ত জুতা খুলিয়া ফেলিল।
ইহারাও যেমন বাগানের ভিতর প্রবেশ করিতেছে, সেও গাছের আড়ালে আড়ালে প্রাচীরের দিকে অগ্রসর হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে একজন চিৎকার করে উঠল, ও ক্যা সারোয়া ভাগে হ্যাঁ। যেখানে একটা কৃত্রিম পাহাড় ছিল, হেমন্ত একটা পাথর তুলিয়া সজোরে তাহাদের দিকে ছুঁড়িয়া দিল। আরে বাপ রে বাপ, জান গেলে রে বাপ বলি একজন আর্তনাদ করিয়া উঠিল। রায়বাহাদুর, ক্যা হুয়া? এই সময় আরো দুইখানা প্রস্তর সবাইকে আসিয়া পড়িল। লোকগুলি হটিয়া গেল। বলিল, হুজুর, पत्थर से महावीर सिंह का कपर फोड़ दी ही सो। अच्छा रहो, हम बंदूक निकालते हैं বলিয়া রায়বাহাদুর সশব্দে জানলা বন্ধ করিয়া দিলেন। হেমন্ত দেখিল প্রাচীরের নিকটে যাওয়া এখন আর নিরাপদ নহে। রানীর শয়নকক্ষের জানলা বরং কাছে, কোনো গতিকে যদি সে জানলার কাছে পৌঁছিতে পারে তবে মই দিয়া উঠিয়া যায়। তারপর বাগানে যত ইচ্ছা ওরা খুঁজুক, বাবা আসিয়া যত পারেন বন্দুক আওয়াজ করুন। এই ভাবিয়া সে গাছের আড়ালে আড়ালে গুটি গুটি জানলার দিকে অগ্রসর হইল। ক্রমে মই পাইয়া উঠিতে আরম্ভ করিল। সে যখন অর্ধপথে উঠিয়াছে, তখন খিড়কি দরজা হইতে গুম করিয়া বন্দুকের আওয়াজ হইল। লণ্ঠন ভাই বৃত্ত সহ রায়বাহাদুর বাগানে প্রবেশ করিলেন। বধূর জানালা দিকে তাহার দৃষ্টি পতিত হইবা মাত্র তিনি হাঁকিলেন, কেড়ে কেড়ে বলিতে বলিতে হেমন্ত জানলায় পৌঁছিয়া গেল। ভিতরে প্রবেশ করিয়া তৎক্ষণাৎ মই টানিয়া তুলিয়া জানলা বন্ধ করিয়া দিল। রায়বাহাদুর হাঁকিলেন, চোর ঘর মে ঘুসা, চোর ঘর মে ঘুসা, দৌড়ো, সব আদমি ভিতর চলো, পকড়ো বলিয়া তিনি সদল বলে বাড়ির মধ্যে ছুটিয়া আসিলেন। লোকগুলি উঠানে ঘাঁটি দিয়া দাঁড়াইয়া রহিল। তিনি বন্দুক হস্তে ছুটিয়া গিয়া উপরে বধূর শয়নকক্ষের দ্বার ঠেলিলেন। ঝি কাঁপিতে কাঁপিতে দ্বার খুলিয়া দিল। রায়বাহাদুর প্রবেশ করিয়া দেখিলেন মেঝের উপর তাহার পুত্রবধূ মূর্ছিত অবস্থায় পড়িয়া চোর পালঙ্কের উপর লেপ মুড়ি দিয়া আছে। পরদিন রায়বাহাদুর সামাজিক সমস্যা সমাধান পুস্তকের এক স্থান খুলিয়া চতুর্বিংশতিটি কাটিয়া দ্বাবিংশতি এবং ষোড়শ শব্দটি কাটিয়া চতুর্দশ করিয়া দিলেন। যদি কখনো বইখানির দ্বিতীয় সংস্করণ হয়, তবে এইরূপ সংশোধিত আকারেই ছাপা হইবে। নমস্কার, গল্প পাঠ আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।